তারা ছাত্র যদি মনে করে নির্বাচনী গণতন্ত্র, তো বুঝে গেল ওটা অথর্ব, ওটা বোকা। নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই। ছাত্র জনতা এবং সৈনিকের যে মৈত্রী, এই মৈত্রীর যে রাজনৈতিক তাৎপর্য, এটা তাৎপর্যটা অনেক গভীর। এটা একটা ব্যাপার। ২ নম্বরটাতে আমি বারবারই যেটা বলেছি যে আপনার গণঅভ্যুত্থান হওয়ার পরও এটাকে আমরা সফল করতে পারিনি, কারণ একে নিয়ে যাওয়া হয়েছে সংবিধানের অধীনে। তার মানে রাষ্ট্রের দিক থেকে আমরা শেখ হাসিনার যে ফ্যাসিস্ট রাষ্ট্র ছিল, আমরা অভ্যুত্থান করার পরেও আবার সেই ফ্যাসিস্ট রাষ্ট্রের অধীনে চলে গেছে। এটা হলো তার রাজনৈতিক পরিণতি। এরপরে যেসব সংস্কারগুলো হচ্ছে সেখানে আমরা কিছু ইতিবাচক পাচ্ছি, কিছু সমস্যা দেখা দিচ্ছে, কিছু বাধা দেখা দিচ্ছে, কিছু কিছু আপনার পাল্টা কুদেতা বা পাল্টা প্রতিবিপ্লবের চেষ্টা হচ্ছে। তো এর মধ্যে দিয়ে তো আছে, আমরা এখন পর্যন্ত তো রয়েছি। এটা অনেক বেশি নির্ভর করবে আগামী দিনে আমরা কতটুকু সফল হতে পারবো সাধারণ মানুষের চেতনার উপরে। সাধারণ মানুষের চেতনা কতটুকু প্রখর এবং তারা রাষ্ট্র, রাজনীতি, আইন, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের অভিপ্রায়, এই ব্যাপারগুলোকে তারা কি করে বোঝে এবং এটাকে কি করে একটা রাজনৈতিক রূপ দেয়, এটাকে কি করে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে পরিগঠিত হবার জন্যে তারা কি করে অংশগ্রহণ করে, এটার উপর অনেক বেশি ভবিষ্যৎ নির্ভর করবে। ফলে সেই হিসেবে আপনাদের উপরে নির্ভর করবে, আপনাদের কাছে এগুলো পরিষ্কার কিনা এই ধারণাগুলো যে রাষ্ট্র এবং সরকার এক না। হ্যাঁ, রাষ্ট্র গঠন করাটা এখনকার কাজ। সরকারটা ঠিক আছে, কিন্তু সরকারটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য হচ্ছে বাংলাদেশকে নতুনভাবে গঠন। এইগুলো পরিষ্কার থাকলে আমরা বুঝবো কোন কাজটা গুরুত্বপূর্ণ, কোন কাজটা গুরুত্বপূর্ণ কিন্তু তুলনামূলকভাবে গৌণ। রাইট। দাবির কথাটা আলাদা। নাগরিকদের দাবি তো দেবেই, এটা তাদের সরকার। এতদিন তারা তাদের ক্ষোভ প্রকাশ করতে পারেনি। নাগরিকদের অবশ্যই অধিকার আছে দাবি দেবার, কিন্তু নাগরিকরা সে দাবি হাজির করবার সময় তারা কিন্তু পুরনো যে ফ্যাসিস্ট ব্যবস্থা, আওয়ামী লীগের যে পুরনো যেসব লোকগুলো সক্রিয়, এদের সঙ্গে অ্যালায়েন্স করে সরকারকে তারা দুর্বল করতে চাইছে। এটা তো গ্রহণযোগ্য নয়। তারা তো দাবি করবে, এটা তাদেরই সরকার, এবং সে দাবিটা কি করে তারা করছে, কেমন করে করছে তার উপর নির্ভর করছে। কারণ সরকার তো বসে আছে ওদের দাবি শোনার জন্য। ফলে তারা অযথা দাবিটাকে সামনে নিয়ে এসে, মাঠে নিয়ে এসে যে ধরনের জটিলতা তৈরি করছে এবং যে ধরনের একটা বিপজ্জনক পরিস্থিতি, সমাজে বিভেদ তৈরি করছে, এই বিভেদগুলো এই সরকারকে দুর্বল করে। কিন্তু অন্যদিকে তারা কিন্তু পরিষ্কার করে বলছে না যে আমাদের গণঅভ্যুত্থানে একটা প্রতিবিপ্লব ঘটেছে এবং সেই প্রতিবিপ্লবটা সাংবিধানিক, মানে সংবিধানের নামে হয়েছে, যে আমরা এই সরকারটা পুরনো যে সংবিধান, এই পুরনো সংবিধানের অধীনে একে নিয়ে যাওয়া হয়েছে। এই যে মূল জায়গাটা, তাদের জনগণের উচিত এই মূল জায়গাটা আগে সমাধান করা। ঠিক আছে, তাদের দাবি তো পরে আসবে, কিন্তু আবার যদি শেখ হাসিনা বা ফ্যাসিস্টরা ক্ষমতা আসে তো তাদের দাবিতে পূরণ করবে কি? আগে তো সরকারকে তুমি ঠিক করো। সরকার তো দুর্বল আছে, তোমার সরকার তো কোনো ভিত্তি নেই, আইনি ভিত্তি নেই। বাংলাদেশের বর্তমান সংবিধানের আলোকে এই সরকার তো অবৈধ। তো তুমি ওটা ঠিক করো আগে, ঠিক আছে না? সেটাকে থেকে এই সরকারকে বৈধ করার ক্ষেত্রে সরকারকে সমর্থন করো, ঠিক আছে? তারপর দেখা যাবে যে আমরা অন্যান্য দাবি দাওয়াগুলো আমরা কী করে সমাধান করব। অবশ্যই মানে আমরা 1972 সালে বাংলাদেশের কোনো সংবিধান প্রণয়ন করিনি, এটা পাকিস্তানের সংবিধান। মানে আমরা যেটাকে বাংলাদেশের সংবিধান বলি, এটা আসলে পাকিস্তানের সংবিধান। কেন? কারণ আমরা যাদেরকে পাকিস্তানের সংবিধান লিখতে নির্বাচিত করেছিলাম তারাই এই সংবিধান প্রণয়ন করেছে। ফলে কথাটা খুব পরিষ্কার বলতে হবে। কিন্তু এটা অন্যায়, কারণ একটা নতুন জনগোষ্ঠী যখন আসে, ইতিহাসে তৈরি হয়, সেই জনগোষ্ঠীকে গঠন করবার, নিজেদেরকে রাজনৈতিকভাবে গঠন করবার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে 1972 সালে। এই বঞ্চনা কে করেছে? এটা করেছে আওয়ামী লীগ করেছে। এই জন্য আওয়ামী লীগ শুধুমাত্র ফ্যাসিস্ট সরকার নয়, মূলত সে একটা পাকিস্তানের যেই সংবিধান ওটাই আমাদের উপর চাপে দিয়েছে। ফলে তার সংবিধানের মধ্যে কিন্তু আসলে বাঙালি জাতিবাদ এটা শুনে আমাদের মুগ্ধ হবার কিছু নেই, কারণ এগুলো একটা সিম্পল একটা ফ্যাসিস্ট মতাদর্শ মাত্র। সেই সংবিধানকে তারা এতকাল পবিত্র 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 বলে এসছে। এই সকল ধারণা থেকে জনগণকে অবশ্যই মুক্ত হতে হবে। প্রথমত আপনাদের যেটা করা দরকার, জনগণের অভিপ্রায় যাকে আমরা বলি, কেমন, জনগণের সার্বভৌম অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটাকে বলা হয় কি? রাষ্ট্র বা গণতন্ত্র। গণতন্ত্রের মানে হলো জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। এটা আগে আমাদের শিখতে হবে। গণতন্ত্র মানে নির্বাচন নয়। তা সেই পরম অভিব্যক্তিটাকে যখন আমরা একটা কোনো একটা
কাগজে কলমে রূপ দেই। কাগজে কলমে রূপ দিলে এটাকে আমরা বলি পুরনো ভাষায়, মানে ঔপনিবেশিক ভাষায় বলি সংবিধান। আর সত্যিকারের পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ হলো গঠনতন্ত্র। কনস্টিটিউশনে বাংলা হলো গঠনতন্ত্র, সংবিধান না। আপনি যখন সংবিধান বলেন, আপনার ভাব হলো আপনি একটা ইংরেজ সাহেব, আপনি আমাকে শাসন করতে আসছেন, ফলে আপনি আমাকে একটা আইন দিচ্ছেন। তো গঠন তো আইন না, রাষ্ট্রটা শুধু আইন না, রাষ্ট্রের নানান রূপ আছে, তার মধ্যে এথিকো লিগাল রূপ আছে, রাষ্ট্রের একটা সাংস্কৃতিক রূপ আছে, ঠিক আছে না? ফলে নানান দিক আছে রাষ্ট্রের। তো আপনি তাকে আইন বানিয়ে ফেলতেছেন। তো যারা রাষ্ট্রকে আইন বানিয়ে ফেলে, বুঝে গেলে এরা উকিলরা এগুলো করে, তো উকিলদের জন্য বিপদ। তো এখন আমাদেরকে প্রথম কাজটা হচ্ছে উকিলের চিন্তা থেকে বাড়িয়ে আসতে হবে। রাষ্ট্র গঠন করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সেখানে সমস্ত জনগণকে অন্তর্ভুক্ত করতে হবে, তাদের অভিপ্রায়কে যুক্ত করতে হবে, এটি হলো এখনকার কাজ। ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজটা হচ্ছে জনগণের অভিপ্রায়কে একত্রিত করে। কেমন করবেন আপনি? এটা করতে হবে বিভিন্ন জায়গাতে সভার সমিতি করতে হবে। কেমন সভা করার মধ্য দিয়ে তোমরা কী ধরনের রাষ্ট্র চা জিজ্ঞেস করতে হবে জনগণ, সেই চাওয়াটা আপনি সারমর্ম করবেন, আপনি লিখবেন, ঠিক আছে? আপনার ডিসিরা আছে, আপনার উপজেলার ইউএনওরা আছে, তারা এই জনগণের ইচ্ছাগুলো, অভিপ্রায়গুলো তারা সুন্দর করে লিখবে। লিখে তারা একটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা একটা জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিলে তারা একটা পাঠাবে। সেই গঠনতান্ত্রিক কাউন্সিলে যারা বিশেষজ্ঞ, তারা জনগণের ইচ্ছা অভিপ্রায়গুলোকে সুন্দর করে সাজিয়ে, যেন এটা একটা গঠনতন্ত্র, একটা পূর্ণাঙ্গ গঠনতন্ত্র হতে পারে, তার একটা কী করবে, তার একটা খসড়া তারা প্রণয়ন করবে। সেই খসড়াটা তারা কোথায় দেবেন? সেই খসড়া তারা দেবেন গণপরিষদে। তাহলে একটা নির্বাচন হবে, সেটা গণপরিষদের নির্বাচন। সেই গণপরিষদের নির্বাচনে তারা সেই খসড়াটা দেবেন এবং গণপরিষদ তর্ক বিতর্কের পরে একটা গঠনতন্ত্র, মানে যাকে আমরা কনস্টিটিউশন বলি, এটার খসড়া পাস হবে। এই খসড়া পাসের পরে এটা জনগণের কাছে যাবে এবং জনগণ রেফারেন্ডাম দেবে। যদি জনগণটা পাস হয়, এটা বাংলাদেশের নতুন গঠনতন্ত্র হয়ে যাবে, বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়ে গেল। তারপরে সেই গঠিত রাষ্ট্রে সরকার নির্বাচন হবে। তার নির্বাচন দুই প্রকার, একটা হচ্ছে গণপরিষদের নির্বাচন আর আরেকটা হচ্ছে সরকার নির্বাচন। তাহলে আগে করতে হবে গণপরিষদের নির্বাচন, তার মধ্য দিয়ে আগে গঠনতন্ত্র প্রণয়ন, তারপরে আসবে সরকার নির্বাচন। এই তো, এটা তো পরিষ্কার একটা পদ্ধতি। একটা রাষ্ট্র গঠনের কাজ, আর একটা হলো সরকার বা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো গড়া, সংস্কার। বিভিন্ন প্রতিষ্ঠানে কারা আছে, আওয়ামী লীগের বলুন কি ফ্যাসিস্ট বলুন, আওয়ামী লীগের তো দোষ নেই, সে ফ্যাসিস্ট কেন্দ্র তার দোষের। সে আগে পুরনো সরকারের আমলে সে কি দুর্নীতিবাজ ছিল, সে কি ফ্যাসিস্ট ছিল, সে কি শেখ হাসিনার খুন, এই বিভিন্ন রকম কি আয়নাঘর তৈরি করা, মানবাধিকার লঙ্ঘন করা, এইসবের কাছে যুক্ত ছিল কিনা, এটি হলো বিচারের বিষয়, ঠিক আছে না? কারণ আপনি তো বাংলাদেশকে নতুন করে গঠন করবেন, তার মধ্যে যারা বাংলাদেশকে ভালোবাসে তার সঙ্গে অনেক মতাদর্শিক ভেদ তো থাকতেই পারে, আমার সঙ্গে অনেকের চিন্তা পার্থক্য থাকতে পারে, কিন্তু সে তো দেশের মধ্যে থাকবে, তারও তো বক্তব্য থাকবে, দেশকে সে কেমন করে গঠন করতে চায় এবং সেটা যৌক্তিক হতে হবে। সেই আলাপ আলোচনাগুলোই তো আমি বলছি কোথা করবেন, গঠনতান্ত্রিক কাউন্সিলে বিভিন্ন রকম সভা মতের মধ্যে হবে। এমনকি আপনারা এই যে ভিডিও করছেন, এটাও গঠনতান্ত্রিক কাউন্সিলের ভূমিকা রাখবে। কেন? কারণ আপনি আমার মত দিচ্ছেন এবং হয়তো আরেকজনে বলে গিয়ে আপনি বলবেন যে আচ্ছা ফরাদ ভাই এটা বলছে, আপনি কি মনে করেন? তাহলে সমাজে একটা সামষ্টিক মত তৈরি করতে হবে। তাহলে এটা আমাদের সকলের দায়িত্ব যে আমরা সকলেই কেমন করে একসঙ্গে একটা রাষ্ট্রে বাস করতে পারি, এটা নিয়ে তো আমরা আলাপ আলোচনা লাগবে। শব্দটা তো হচ্ছে জনগণ। আপনি জনগণ বাদ দিতে কিছু করতে পারবেন না, কারণ জনগণই গণ অভ্যুত্থান করছে। ফলে জনগণকে আপনি কী করে একত্রিত করবেন, তাকে গঠনতন্ত্র প্রণয়নে কী করে সম্পৃক্ত করবেন, এটাই তো হচ্ছে চ্যালেঞ্জ। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি যে প্রস্তাব করছি এটা একমাত্র প্রস্তাব নাও হতে পারে, অনেকে এসে আরও অনেক ইনোভেটিভ আরও সুন্দর প্রস্তাব দিতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে জনগণকে আমরা অন্তর্ভুক্ত করতে পারছি কিনা এবং জনগণ তার নিজের মনের কথা, তার অভিপ্রায়টা সে প্রকাশ করতে পারছে কিনা। জনগণকে বাদ দিয়ে উপর থেকে কোনো প্রকার সংস্কার, সেটা কাউকে যদি বদলানো আপনি দেন একতরফা, এটা ক্ষতিকর, কারণ আপনি তো ভুল সিদ্ধান্ত নিতে পারেন। ফলে সবসময় জনগণকে নিয়েই আলোচনাটা করা যাবে। যেমন ধরুন আপনি মন্ত্রণালয় বিভিন্ন প্রতিষ্ঠানকে বদলাচ্ছেন, তাহলে আপনার প্রথম কাজটা হবে ক্রাইটেরিয়া, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনি একজন ব্যক্তিকে রাখবেন বা রাখবেন না। আপনি ক্রাইটেরিয়া ঠিক না করে ব্যক্তি কেন্দ্রিক করে কেন বদলাচ্ছেন, এটা ভুল হয়েছে।
এখান থেকে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। 2 নম্বর, পুলিশে কেউ যোগদান করেনি, ফলে পুলিশদেরকে যোগদান করার জন্য তাদের মনে যে সাহসটা জোগানো, সেই সাহসটা আপনাকে জোগাতে হবে। পুলিশ যে ভূমিকা পালন করেছে অত্যন্ত ভয়ঙ্কর রকম ভূমিকা, তার মধ্যে বহু পুলিশ আছে যারা বিভিন্ন রকম কাজ করেছে, মানুষ খুন করেছে, গুলি করেছে, ফলে সেখানে তদন্ত লাগবে। কিন্তু পুলিশদেরকে ছাড়া আপনি কি করে মামলা দেবেন, কী করে বিভিন্ন রকম প্রমাণ সংগ্রহ করবেন, কী করে বিভিন্ন রকম তদন্ত করবেন, এগুলো তো খুব বিপজ্জনক ব্যাপার। এগুলো তো আমি বলেছি আমার বিভিন্ন আলোচনাতে। বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছে, জনগণই আইন শৃঙ্খলা রাখছে। তার মধ্যে কিছু কিছু লোক যারা এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়, কিছু কিছু মানুষ যারা চায় না যে জনগণের এই সরকার বা এই অভ্যুত্থানটা সফল হোক, তারা ঝুট ঝামেলা করছে, কিন্তু তাদেরকে তো জনগণই মোকাবেলা করছে। তাহলে জনগণ তো করছে কাজটা, আইন শৃঙ্খলা তো কোথাও ভেঙে পড়েছে বলে আমি দেখি নাই। আমি দেখবো যে সেটা না, আমি দেখবো যে কাজগুলো এক একটা বিভিন্ন মন্ত্রণালয়ের বা বিভিন্ন প্রতিষ্ঠানের যে ভূমিকাটা শক্তভাবে করা দরকার ছিল, সেখানে আমাদের দুর্বলতা আছে, সেটা শুধরে তুলতে হবে। ফলে আপনি যখন বলছেন সাম্য, এটা জনগণের অভিপ্রায়, জনগণের নিশ্চয়ই সাম্য চায় নাকি? আপনি কোনো লোক পাবেন বাংলাদেশে যে অসাম্য চায়? ঠিক আছে, বাংলাদেশে আপনি কোনো লোক পাবেন যে মর্যাদা চায়, ব্যক্তির মর্যাদা চাইবে না? ঠিক আছে না, মানবিক মর্যাদা চাইবেন, অবশ্যই চাইবে। আচ্ছা, 3 নম্বরটা হলো কি, সামাজিক ন্যায় বিচার। এই যে 3টা কথা আমরা বললাম, এটা তো জনগণের অভিপ্রায়ের অংশ। তাহলে জনগণের অভিপ্রায়টা কেন 72-এ বাস্তবায়িত হলো না? স্বাধীনতার ঘোষণা এটা থাকা সত্ত্বেও, যেটাকে আমরা বলি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা থাকা সত্ত্বেও কেন এটা হয়নি? এটা না হবার কারণ হচ্ছে ফ্যাসিজম, পিওরেন্স। ফ্যাসিস্টরা এটাকে অস্বীকার করে তারা তাদের যে চিন্তা মতাদর্শ, এটা বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দিয়েছে। সেটা কি? সমাজতন্ত্র, সেটা কি? বাঙালি জাতিবাদ, সেটা কি? ধর্মনিরপেক্ষতা। এই যে চাপিয়ে দেওয়া, এই চাপিয়ে দেওয়া ফ্যাসিস্ট তত্ত্বের বিরুদ্ধে আমরা এই দীর্ঘ এতটা বছর লড়াই করে এই প্রথম এদেরকে আমাদের ঘাট থেকে নামাতে পারলাম। ফলে তরুণদের ভাবতে হবে যে কী করে ফ্যাসিজম আমাদের ঘাড়ের উপর চেপে বসে, কোন ধরনের মতাদর্শ ব্যক্তির বিকাশ, ব্যক্তির মর্যাদাকে শক্তিশালী করা, সামাজিক ন্যায় বিচারকে এটা বাস্তবায়িত করা, এটা কী ধরনের সমাজে সম্ভব, কী ধরনের রাষ্ট্র ব্যবস্থা থাকলে এটা বাস্তবায়ন করা যায়, কী ধরনের প্রতিষ্ঠান থাকলে এটাকে বাস্তবায়ন করা যায়। তরুণদের উচিত সেই বিষয়গুলোর প্রতি খুবই মনোযোগী থাকা। ঠিক আছে? তো তাহলে গণতন্ত্রের মানেটা হলো যে একদিকে ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে বাস্তবায়িত করা, এবং বাস্তবায়নের জন্য উপযুক্ত প্রতিষ্ঠানগুলো তৈরি করা। সেই প্রতিষ্ঠানের মধ্যে রাষ্ট্র একটা, সেই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ব্যবস্থা একটা, সেই প্রতিষ্ঠানের মধ্যে সংস্কৃতি একটা, বিভিন্ন তার রূপ আছে। সে বিভিন্ন ক্ষেত্রে যেন তরুণরা কাজ করতে পারে, সেই পরিবেশটা তৈরি করে দেওয়াই এখনকার অন্তর্বর্তীকালীন সরকার, যেমন তারপরে যে গণতান্ত্রিক সরকার আসবে তাদের কাজ। কেন বলা হয় যে জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি, ইহাকে গণতন্ত্র বলে? এটা নিয়ে ভাবতে শেখা, এগুলো তো আছে। তো এগুলো যখনই সে আয়ত্ত করবে, চিন্তা করবে যে কেন বলছে এটা, এত বড় বড় বিভিন্ন দার্শনিকরা বড় বড় যারা লিখছেন এটা কেন এই কথাগুলো বলেন, তখন তো সে চিন্তার জগতে প্রবেশ করবে। আর যদি আপনার এই মাফিয়া গ্রুপ, যেগুলোকে নিজেকে অনেক সময় রাজনৈতিক দল বলে, এরা 5 বছর শাসন করবে আপনাকে, ওখানে নির্বাচন করে, তারা ছাত্র যদি মনে করে নির্বাচনে গণতন্ত্র, তো বুঝে গেল ওটা অথর্ব, ওটা বোকা। নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই। নির্বাচনে যে গণতন্ত্র চর্চা করার একটা পদ্ধতি, গণতন্ত্র আছে এমন এর চর্চা করার পদ্ধতি। আমার ঘর আছে, ফলে এই ঘরে আমি কী করে বাস করব, এটা একটা পদ্ধতি। আমার ঘরই নেই, তো আমি গণতন্ত্র নির্বাচন কী করবো? আমাদের ঘরই ঠিক নেই। আগে ঘরটা বানানো, এই ঘরটা বানানোটাকেই বলা হয় গঠন।